যে এই মুহূর্তে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের কোনো বিপদ হওয়া মানে বাংলাদেশের জনগণের বিশাল বিজয় মোটেও নয়। আজিজ কোনো ফ্যাক্টর নয়, বেনজির কোনো ফ্যাক্টর নয়, কিংবা সমগ্র পুলিশ কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর একজন, তিনি হচ্ছে শেখ হাসিনা, আর একটি দল, তিনি হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি মানুষ যখন আগুনের মতো উত্তপ্ত ছিল নির্বাচনের প্রাক্কালে, তখন এই ধরনের একটা সামান্য নিষেধাজ্ঞাও যদি বাংলাদেশে আসে, তাহলে এই আর্মি অবৈধ পথে নির্বাচন ব্যবস্থায় সায় দিতে পারে না। কি কারণে? 4-5 মাস পরে নির্বাচন শেষ, এখন সরকার তার মতো দেশ চালাচ্ছে, তিনি তার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আপনি এখন নিষেধাজ্ঞাটা সামনে প্রকাশ করার মধ্য দিয়ে কার কল্যাণ আপনি করছেন? সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ সাহেব এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান জনাব বেনজির আহমেদ সাহেবকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন জেনারেল আজিজ দোষী সাব্যস্ত হয়েছেন, নিষেধাজ্ঞার আওতাধীন এসেছেন আমেরিকান কর্তৃক, যে তিনি এবং তার পরিবার তারা তাদের ভিসা রেস্ট্রিকশনের ভিতরে থাকবেন, তারা ওই দেশে প্রবেশ করতে পারবেন না। দায়ী করা হয়েছে গণতন্ত্র এবং দুর্নীতি, এই দুটোতেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং দুর্নীতিকে চরমভাবে নিজের পরিবার এবং সেনাবাহিনীর মধ্যে বিস্তৃত করার জন্য এই ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব থেকেই ঘোষিত নিষেধাজ্ঞার অংশ হিসাবে র্যাবের সাবেক মহাপরিচালক, পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদ সাহেব কিন্তু ইতিমধ্যেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। এই বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আবার নতুন করে দুর্নীতির তদন্তে নেমেছেন। গতকালকে পর্যন্ত রিপোর্ট হচ্ছে যে তাদের সকল সম্পত্তিকে আজকের সরকারের কাছে জমা রাখার নির্দেশনা রয়েছে, তথা তিনি ব্যবহার করতে পারবেন না, এটাকে কোনো অবস্থায় আর বেনজিরের হাতে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ব্যবহার উপযোগী থাকবে না। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার বক্তব্যে বলছেন যে সেনাবাহিনীর প্রধান কিংবা অন্য যে কোনো বাহিনীর প্রধান হোক না কেন, পুলিশের প্রধান হোক না কেন, তারা অন্যায় করলে সেটার দায়ভার এই সরকার নেবে না বা তাদের পক্ষে কোনো কিছু করতে যাবে না। বাংলাদেশের এই একটি সময়ে যখন অবৈধ একটি নির্বাচন মাত্র কয়েক মাস আগে হয়ে গিয়েছে, তখন এই দুইজন ব্যক্তিকে নিয়ে নতুন করে আলোচনা, এবং তাও দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার অধীনে সরকার যখন চলছে, সেই সময়ে তাদেরকে বিচার করা আপনার কাছে কি কোনো সন্দেহের কারণ মনে হয় না? আমার কাছে যথেষ্ট কারণ মনে হচ্ছে, যথেষ্ট বিশ্লেষণ দাবি রাখে যে হঠাৎ করে নির্বাচন শেষ হওয়ার পরে কেনই বা জেনারেল আজিজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো, কেনই বা আমাদের এই যে পুলিশের সাবেক আইজি বেনজির সাহেবকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে, এবং তাও আওয়ামী লীগেরই পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী পন্থী এমপি দিয়ে সেটাকে প্রথমে জনগণের সামনে উপস্থাপন করানো, এবং সেই উপস্থাপনার মধ্য দিয়ে এই দুজন ব্যক্তির ইস্যুটাকে বাংলাদেশের এখন একদম 1 নং ইস্যুতে রূপান্তরিত করার পিছনে আমার বেশ কিছু কারণ নিহিত রয়েছে বলে মনে হচ্ছে। প্রথমত আমি যে কথাটা বলতে চাই, আজ যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দীর্ঘদিন পর্যন্ত র্যাবের বিরুদ্ধে, এই নিষেধাজ্ঞার পরেও বাংলাদেশের কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ রয়েছে? না। বাংলাদেশের কোথাও নির্বাচন সঠিক হয়েছে? না। সমগ্র বাংলাদেশের আগের যে চিত্র ছিল, একই চিত্র র্যাবের নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বলবৎ রয়েছে। জেনারেল আজিজ সাহেব সম্পর্কে এখন থেকে আরো প্রায় 3-4 বছর আগ থেকে বাংলাদেশে তার বিরুদ্ধে চরমভাবে সমালোচনা চলতেছিল। তার পরিবার, তার আত্মীয় স্বজনকে দুর্নীতিগ্রস্ত, তারপরে অবৈধ বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করা, তার ভাইয়ের ফাঁসির আসামি থেকে তাকে মুক্ত করে দেয়া, বিদেশে পাড়ি জমানো, এ ধরনের বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন। বাংলাদেশের ভিতরে যত ধরনের হত্যা হয়েছে, 5 শাপলা চত্বর থেকে শুরু করে বহু ধরনের কর্মকাণ্ড, অবৈধ নির্বাচন নিয়ে তার গল্প শুনেছেন। 14 এবং 18 নির্বাচন জেনারেল আজিজ কিভাবে প্রভাবিত করেছে সব শুনেছেন। কিন্তু আজিজকে নিষেধাজ্ঞাটা কখন দেওয়া হলো? যখন বাংলাদেশের অবৈধ একটি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে সরকার স্বাধীন মতো তার মতো করে জুলুম করে অত্যাচার করে বসে গিয়েছে। সেই সময় আপনার একজনের নিষেধাজ্ঞা নতুন করে জাতির সামনে প্রকাশ করার মধ্য দিয়ে তারা কি প্রকাশ করতে চায়, কি প্রমাণ করতে চায়, সেটা নিয়ে কিছুটা হলেও আমাকে সন্দেহের তীর আমার কলমের ভিতরে ধাবিত হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা একটি পরিকল্পনার অংশ বিশেষ, এটা একটি শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার বিদেশি বন্ধুদের পরিকল্পনাই, এটা একটি নাটক হিসাবে মঞ্চস্থ করা হচ্ছে মাত্র। কয়েকটি কারণও থাকতে পারে। প্রথমত হচ্ছে এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে হলে সরকার যাতে করে একদিকে তারা তাদের স্থায়ীভাবে থাকতে পারে, সেটার জন্য স্থায়ী তাকে শক্তি সঞ্চয় করার জন্য এটা একটা পরিকল্পনা দেওয়া হয়েছে যে আপনি যারা যারা দোষী দেশে বিদেশে বিভিন্ন সময় হয়েছে, এরকম কয়েকজন মানুষকে কোরবানির জন্য প্রস্তুতি থাকতে হবে। যেমন আপনি সাবেক পুলিশের আইজি, তার প্রতি মায়া মহব্বত বাদ দিতে হবে। তারপরে আপনার জেনারেল আজিজ সম্পর্কে আপনি তাকে ছেড়ে দিতে হবে। এদেরকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা শায়েস্তা করছি। কি নিষেধাজ্ঞা দিব? আপনি বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে কোর্টে আনবেন,
বিচার হবে, বিচারে তারা বিচারিক ভাবে যদি তাদের বিচার হয়, সেই বিচারে তাদেরকে আপনি কোরবান করে দিবেন, তাদেরকে শেষ করে দিবেন। যদিও তারা আপনার জন্য চুরি করেছে, ডাকাতি করেছে, এখন আর তাদেরকে আপনি ভালোবাসার সুযোগ নেই। তাতে কি লাভ হবে? দুজন ব্যক্তি, দুটি পরিবার হয়তো শেষ হয়ে যাবে। উপকার হবে সমগ্র আওয়ামী লীগের, সমগ্র শেখ হাসিনার, সমগ্র এই অবৈধ নির্বাচন পদ্ধতিটাকে স্থায়ীভাবে আরো 5 ইয়ার্স রাখার জন্য যা যা দরকার সেটা এখানে হবে। কেন বলছি অনেকগুলো কারণ। বাংলাদেশের মাটি, মানুষ যখন আগুনের মতো উত্তপ্ত ছিল নির্বাচনের প্রাককালে, তখন এই ধরনের একটা সামান্য নিষেধাজ্ঞাও যদি বাংলাদেশে আসে, তাহলে এই আর্মি অবৈধ পথে নির্বাচন ব্যবস্থায় সায় দিতে পারে না। প্রশাসনিক বিভিন্ন লোকেরা সেই কাজ থেকে একটু হলেও বিরত থাকে এবং এই সরকারের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়ে কিছু না হলেও এদেশের জনগণের বিজয় সুনিশ্চিত হওয়ার একটা পসিবিলিটি ছিল। কিন্তু আজ কেন, কি কারণে 4-5 মাস পরে নির্বাচন শেষ, এখন সরকার তার মতো দেশ চালাচ্ছে, তিনি তার যা ইচ্ছা তাই করে যাচ্ছে, আপনি এখন নিষেধাজ্ঞাটা সামনে প্রকাশ করার মধ্য দিয়ে কার কল্যাণ আপনি করছেন? না জনগণের কোনো স্পিরিট তৈরি হচ্ছে, না অবৈধ শাসক গোষ্ঠী অবৈধ পথে নির্বাচন করতে ভয়ভীতি পেয়ে বন্ধ রাখছে। কোনোই তো নেই। এ সরকার বলে যাবে আমাদের মেয়াদ যতদিন আছে আমি ততদিন থাকার চেষ্টা করব, পারবে না, হবে না সে ভিন্ন বিষয়। কিন্তু আজ এই নিষেধাজ্ঞার কারণে গা ভাসিয়ে দিয়ে যারা অনেক সময় মনে করতে পারেন যে ভিন্ন কিছু আসছে, না, ভিন্ন কিছু আসলে পৃথিবীর সবচাইতে যে ব্যক্তি বেশি খুশি হবে সে আমি ডক্টর ফয়জুল। যে না, আজকে যদি এই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়, আমার চেয়ে মনে হয় বেশি খুশি এই বাংলাদেশের আর কেউ হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই আর একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে, জানতে হবে। আওয়ামী লীগ কি বেনিফিট পাচ্ছে? আওয়ামী লীগের প্রথম বেনিফিট হচ্ছে আমেরিকাকে দেখাবে, ভারতকে দেখাবে যে যাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা এই রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাদের জন্য আওয়ামী লীগের কোনো মায়া নেই, তারা এদেশে বসবাস করতে পারবে না, তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দিব না। অর্থাৎ তাদেরকে শাস্তির আওতায় এনেছি, তোমরা র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন সেটা উঠিয়ে নাও, তোমরা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর উপরে যে স্যাংশন দিতে চাও সেগুলো আর দিবে না এবং উঠিয়ে নাও। এবং আমরা যে একজন বৈধ শাসক, আমরা যে জনগণের কল্যাণে আইন এবং বিচার সম্পন্ন করি তার প্রমাণ দেখো যে আমরাই আমাদের পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আলটিমেটলি এটা তাদের একটি স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করছে। তো বাংলাদেশের মানুষ এখন কি করবে? বাংলাদেশের মানুষের হাতে আসলে কিছু করার নেই। বাংলাদেশের মানুষ এমন একটা মুসিবতের মধ্যে সময় পার করছে, একদিকে গণতন্ত্র হত্যা হচ্ছে, একদিকে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, অন্যদিকে এই জনগণের উপরে এই অবৈধ শাসক গোষ্ঠী তার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই চাপিয়ে দিচ্ছে। আমি প্রায় বলতাম যে সরকারের রূপরেখাটা 14 সরকার এখন না, 18 সরকার কিন্তু এখন নাই, 24-এর সরকার এখন আছে। তার মানে প্রত্যেকটা সরকারের যে থিম নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসেছে এর ভিতরে নতুন কিছু পরিবর্তন তিনি নিয়ে আসছেন। 24-এর সরকারের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে একটি শেখ হাসিনার চাইতে ধর্মভিত্তিক কোনো মানুষ আর দেশে থাকবে না। মানে তিনি একমাত্র তাহাজ্জুদ গুজারি, তিনি একমাত্র ওয়াজ মাহফিলের নায়ক, তিনি একমাত্র আলেম ওলামা ইসলাম মুসলমানদের ধর্ম রক্ষার মহানায়ক, তিনি বাংলাদেশের প্যালেস্টাইনের বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে শক্তি। এই সব ভুল ভাল তথ্য দিয়ে মিডিয়ার সামনে প্রচার করে জনগণকে বিভাজনের মধ্যে রেখে তারপরে এই দেশে তার নিজস্ব কিছু মানুষকে ক্ষতির মধ্যে দাবিত করেও স্থায়ীভাবে তিনি এই ক্ষমতা পাকামুক্ত করতে চায়। আর মুনাফিকদের চরিত্র এটাই থাকে। এই মুনাফিকদেরকে যারা চিনতে অক্ষম তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যুগে যুগে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আপনি সত্যিই ধর্মকে পছন্দ করেন না কিন্তু উপরে প্রকাশ করলেন আমি করি, তাহলে আপনার কাছ থেকে মানুষ বিভ্রান্ত হবে। আর যখন দেশের আলেমদেরকে খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, জেলের মধ্যে নিয়ে যাচ্ছে, দেশে ইসলামী রাজনীতি বন্ধ করছে, এদেশে শিক্ষা ব্যবস্থা বন্ধ করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম মুখের ভিতর থেকে কিন্তু শেখ হাসিনার ইঙ্গিতপূর্ণ বক্তব্যগুলোই প্রমাণ করে উনি এই শাসনটা কিভাবে চালাতে চান, মিসলিডিং করে কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চান। প্যালেস্টাইনের পক্ষে সবার আগে এবার আওয়ামী লীগ থাকবে। বাংলাদেশের বিভিন্ন ধরনের ইসলামিক অর্গানাইজেশন গুলোকে প্রতারিত করার জন্য বিভিন্ন ফন্দি ফেকের তিনি আঁটবেন। আমি আজ বলছি, আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো, মাথায় রাখবেন। সরকার এই মুহূর্তে যেটা চাচ্ছে তার এই সময়টাকে পাস করার জন্য যা ইচ্ছা তাই করবে, সেটা তিনি পরিকল্পনার অংশ বিশেষ হিসেবে উপদেষ্টাদের পরামর্শ নিয়ে তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন। কিন্তু ভাবার কোনো সুযোগ নেই যে এই মুহূর্তে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের কোনো বিপদ হওয়া মানে বাংলাদেশের জনগণের বিশাল বিজয় মোটেও নয়। যে কারণে আমি সবসময় বলি আজিজ কোনো ফ্যাক্টর নয়, বেনজির কোনো ফ্যাক্টর নয়, কিংবা সমগ্র পুলিশ কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর একজন, তিনি হচ্ছে শেখ হাসিনা, আর একটি দল, তিনি হচ্ছে আওয়ামী লীগ। এই দুইটি জায়গা থেকে যদি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে আপনারা না পারেন তাহলে এরকম শত শত আজিজ আসবে যাবে, শত শত বেনজির আসবে যাবে, কিন্তু অবৈধ সরকারের পতন হবে না।
সে কারণে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে কোন জায়গায় ওষুধ দিতে হবে, কি এই সরকার করছে, কি তাদের পরিকল্পনা। সরকার এখন আপনার সামনে, আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করবে। গতকালকে আমি বলেছিলাম যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ, যে সমস্ত স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে এবং অস্থাবর সম্পদগুলিকে জব্দ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রশ্ন হলো, এগুলো এই যে ফ্রিজ করা হলো, ক্রোক করা হলো, এখন কি হবে? এখন কি তার যে সেই বিশাল বিলাসবহুল রিসোর্ট, ওখানে কি বেনজির আহমেদ যেতে পারবেন? অথবা ওই রিসোর্টে যখন যদি কেউ যান, সেই টাকা পয়সা কি বেনজির আহমেদের হাতে পৌঁছবে? অথবা ওই রিসোর্টটাকে বন্ধ করে দেওয়া হবে? ওই রিসোর্টের মালিক এখন তাহলে কে হবে, কে চালাবে এটা? এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে। এবং আরো কিছু প্রশ্ন আছে। আরো কিছু প্রশ্ন কি আছে, যে আসলে যে এই যে তার বিরুদ্ধে আদেশটা হলো, এই আদেশটা হওয়া থেকে উনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন, নাকি এটা একটা আইওয়াশ হচ্ছে? এই কথাগুলো আমি কাউকে কাউকে বলতে শুনেছি। আমি আগে প্রথমে এই আইনগত দিকগুলো বলি একটু, যে কি হবে এখন। প্রথম কথা হলো, এই আদালতের আদেশের পর তার কোনো সম্পদ, মানে কোনো প্রপার্টি, স্থাবর প্রপার্টি যেগুলো আছে, মনে করেন জমি, ফ্ল্যাট, এগুলোর উপর বেনজির আহমেদের আর কোনো দখল থাকবে না। এই সবগুলি জব্দ করা হয়েছে। উনি যে ফ্ল্যাটে থাকেন, সে ফ্ল্যাটে উনি আর থাকতে পারবেন না। ওনার সেই বাড়িতে উনি আর যেতে পারবেন না, ওই রিসোর্টে উনি আর যেতে পারবেন। ওনাদের যত সম্পত্তি আছে ওনার নামে, ওনার স্ত্রীর নামে, ওনার 2 কন্যার নামে, এগুলোতে ওনার আর কোনো অধিকার থাকবে না। এগুলো দুদকের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং দুদক খুব শিগগিরই একটা কমিটি করে এখানে একটা রিসিভার নিয়োগ করবেন। এবং এগুলো সমস্ত তদারকি আগামী যে কদিন হবে, যে কদিন এই মামলা নিষ্পত্তি না হবে, সেই তদারকিও দুদক করবে। দুদকের একটা নিয়ম আছে, তারা একটা কমিটি করবে, ওই তার মাধ্যমে করবে। যেমন ধরেন, যেটা ফরিদপুর জেলায় আছে, ওটা ফরিদপুরের জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকবে, দুদক তাদেরকে দায়িত্ব দেবে করার জন্য। যেগুলো ব্যাংক ছিল, সবগুলো ব্যাংকে ওনার যে অ্যাকাউন্ট ছিল, সবগুলো অ্যাকাউন্ট ওই ব্যাংকের যে ম্যানেজার, তার দখলে থাকবে, তার নিয়ন্ত্রণে থাকবে। উনি খরচ করতে পারবেন না, বাট ওখানে উনি দেখভাল করবেন। অ্যাকাউন্টে যদি কোনো সুদ হয়, ইন্টারেস্ট হয়, ইন্টারেস্ট আসতে থাকবে। যে সঞ্চয়পত্র ছিল ওনার, সেগুলিও উনি আর ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকে যে সঞ্চয়পত্র ছিল, সেগুলো ফ্রিজ হয়ে থাকবে। এই হলো ওনার অবস্থা। এবং ওনার যে সম্পত্তি যেগুলো দখল করা হবে, জমা জমি, বাড়িঘর, সবগুলির সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে যে এই সম্পত্তির মালিক, এগুলোর উপর স্থিত অবস্থা আছে, আদালতের আদেশে জব্দ করা হয়েছে, এগুলোর মালিক উনি আর থাকবেন না যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হয়। নিষ্পত্তি হলে যদি রাষ্ট্রপক্ষ জিতে, তাহলে রাষ্ট্রের অনুকূলে এগুলি জব্দ করা হবে, এগুলি মানে বাজেয়াপ্ত করা হবে। মানে বলতে গেলে আক্ষরিকভাবে ভদ্রলোক রাতারাতি একেবারে আমার আপনার মতো গরিব হয়ে গেছে। কিন্তু আমি আপনি গরিব হলেও একটু মান সম্মান নিয়ে বাইরে চলাফেরা করতে পারি, উনি তাও পারবেন না। কোথায় যাবেন বলেন তো এই ভদ্রলোক? যাও, সে আলোচনা পরে আসছে, আমি ওই আলোচনা করবো। এখন আমি ওই প্রশ্নগুলি জবাব দিই। যেমন আমি ওই দিন আমার এক বন্ধুরই একটা মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, উনি বেশ খুব সুন্দর করে লিখেছেন যে ওনাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এগুলি করার জন্য, প্রায় 1 মাস 1.5 মাস তো উনি সময় পেয়েছেন, এর মধ্যে উনি সরিয়ে ফেলেছেন। আবার কেউ কেউ বলছেন এটা আইওয়াশ। আইওয়াশ মানে এই অর্থে যে এই সমস্ত মামলা মোকদ্দমা হবে, তারপরে সেই মামলা মোকদ্দমা তাকে নির্দোষ প্রমাণ করা হবে, তখন সে আইনগতভাবে এই সম্পদের মালিক হয়ে যাবে। এইগুলো কিন্তু আমি কোনোটাই মনে করি না যে অস্বাভাবিক কিছু হতে পারে। উনি প্রায় 1.5 মাসের বেশি সময়, 31শে মার্চ ধরেন, পুরো এপ্রিল মাস সময় পেয়েছেন, মে মাসের অর্ধেকের বেশি সময় পেয়েছেন, 1.5 মাস, প্রায় 2.25 মাস উনি সময় পেয়েছেন। এই সময়ের মধ্যে অনেক কিছু করা যায়, সম্পদ সরিয়ে ফেলা যায়, সম্পদ বেনামে দিয়ে দেওয়া যায়, হয়তো অন্যের নামে দিয়ে দিয়েছেন, নিজের খুব বিশ্বস্ত লোকের নামে। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, আমার অভিজ্ঞতা বলে, যখন কেউ এরকম বেকায়দা পড়ে না, তাহলে সেই সম্পদ যখন অন্যের নামে দিয়ে দেওয়া হয়, অন্য আর সেই সম্পদ তাকে ফেরত দেয় না, নানা রকম অনুগ্রহের মধ্যে থাকতে হয়, মানে আসলে চোরের মতো জীবনযাপন করতে হয়। ছিলেন পুলিশ, হয়ে গেলেন চোর রাতারাতি। যা হোক, কিন্তু এত কিছুর পরেও কিন্তু সম্পদ সরিয়ে ফেলতে পারেন। এবং হয়তো এমন হতে পারে একটা ক্লিন চিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে, দুদক যদি প্রমাণ করতে না পারে তার বিরুদ্ধে তদন্তগুলো, তাহলে হয়তো উনি ক্লিন চিট পেয়ে যাবেন, সব সম্পদ আবার তার হয়ে যাবে, এটাও হতে পারে। কিন্তু এত কিছুর পর তারপরেও আমি মনে করি এই কাজটা ভালো হয়েছে। এই যে তার সম্পদ বাজেয়াপ্ত হওয়া, এটা একটা উদাহরণ তৈরি হয়েছে। কারণটা কি দেখুন, সম্পদ কি হলে আমাদের এখানে একমাত্র বেনজির আহমেদ বানিয়েছেন? আরো অনেকে বানিয়েছেন, কিন্তু অনেকে বহাত্তব্যতে আছেন, অনেকে সম্মানের সঙ্গে আছেন, তাদের বিষয় নিয়ে আমরা পরে না কথা বলবো একদিন। কিন্তু বেনজির আহমেদ কিন্তু সেই সম্মানটা পেলেন না, উনি তো অসম্মানিত অবস্থায় আছেন এখন। কিন্তু উনি কাকে বলতে পারছেন যে ওটা সম্পদ? উনি যদিও খুব বড় বড় মুখ করে বিশাল একটা ভাব নিয়ে একটা ভিডিও করেছেন, সেটাই কেউ বিশ্বাস করেছে? কেউ করেনি। এখন আদালতের এই আদেশের পর ওনার ওই বক্তব্যটা একদম জ্বলে গেছে, পানিতে গেছে একদম, ওটা কোনো কাজে লাগেনি আর। মানুষ মনে করছে এখন উনি একটা চোর, এই যে মানুষ বিবেচনা করেছে। এখন ওনার দায়িত্ব হবে উনি চোর কি চোর না সেটা প্রমাণ করা। ওনার দায়িত্ব হবে প্রমাণ করা যে না উনি চোর না, উনি একজন সাধু।
প্রমাণ করা একটু কঠিন হবে। কারণ একটা জিনিস হলো, দু লোক যাই চাক না কেন, বিপক্ষ তো উকিল থাকবে, রাষ্ট্রপক্ষ তো উকিল থাকবে, এমনকি সাধারণ মানুষও এটা খুব ফলো করবে। সেই ফলটা কি দাঁড়াবে? সেই ফলটা কিন্তু খুব খারাপ ফল দাঁড়াবে। এবং যদি ওনার বিরুদ্ধে রায়টা যদি পছন্দ না হয়, যে কোনো নাগরিক এটা নিয়ে কিন্তু উচ্চ আদালতে যেতে পারবে, এবং সেই যাওয়ার মতো লোক আছে সমাজে। কিন্তু বেনজির আহমেদের অবসর জীবন খুব আরামদায়ক মনে হচ্ছে না। আরেকটা জিনিস, আপনি যতই বলেন না, অনেকে মানে খুবই যারা নাকি সন্দেহবাতিগ্রস্ত, তারা মনে করেন যে এটাতে আসলে তাকে এক ধরনের ছাড়ই দেওয়া হচ্ছে। কিন্তু আপনি একটা কথা বলেন তো, আমাদের এখানে এই ধরনের মামলা করার উদাহরণ কি খুব বেশি আছে? বেশি নেই। একদম কিছুই না করো, যদি কিছুই না করতো তাহলে আপনি কি করতেন? কয়েকদিন হালকা করতেন, একসাথে ভুলে যেতেন। কিন্তু কিছু না করার চেয়ে এটা ভালো হয়েছে, একটা আইনগত পথে ঢুকে গেল জিনিসটা, আইনের মধ্যে ঢুকে গেল। এখন কিন্তু নানা ধরনের যুক্তি তর্ক কথা বলার সুযোগটা থাকলো। যেটা সবচেয়ে বড় কাজ হয়েছে এটা হলো যে বেনজির আহমেদের যে সামাজিক অবস্থানটা, সেটাকে একেবারে ধসিয়ে গেছিল, একদম ধসিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি সামাজিকভাবে উনি সমাজে আর সম্মানিত ব্যক্তি থাকছেন না। একজন আইজিপি, মাথায় রাখবেন, পুলিশের সর্বোচ্চ পদ, একজন আইজিপির যে সমাজে যে তার যে সম্মান থাকে, যে গ্রহণযোগ্যতা থাকে, সেটা কি বেনজির আহমেদের থাকবে? থাকবে না। ওনার ফ্যামিলির কাছেও থাকবে না, ওনার প্রতিবেশীদের কাছেও থাকবে না। উনি কোনো বিয়ে অনুষ্ঠানে যেতে পারবেন এখন, ধর কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে টিয়ে হচ্ছে, ওখানে গেলে ওনাকে নিয়ে লোকে হাসাহাসি করবে না? বাদ দেন বিয়ে অনুষ্ঠান, উনি কি কারণ বাজারে মাছের বাজারও যেতে পারবেন, লোকে তাকে নিয়ে হাসাহাসি করবে। বেনজির আহমেদ কিন্তু আইজিপিদের মধ্যে অনেক শিক্ষিত লোক, অনেক লেখাপড়া করলো। ওনার কাছে বলবো, ভাই এই শিক্ষা আপনি কি শিক্ষা পেলেন, কি অর্জন করলেন আপনার জীবনে, যে আজকে এই অবস্থা আপনাকে পড়তে হলো? কি লাভ? একটা মাত্র জীবন। আমি কেবল ওনাকে না, আমি সবাইকে বলছি যারা সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, দেখুন আপনি সারা জীবন এই গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন না, একদিন আপনাকে সরে যেতে হবে। আপনি কি নিয়ে যাবেন? আপনি কি সম্মান নিয়ে যেতে পারবেন? পৃথিবীতে কোনো অর্জনই চিরস্থায়ী অর্জন নয়, একমাত্র মানুষের ভালোবাসা ছাড়া। আবার বিপরীত দিকে যদি মানুষের ঘৃণা অর্জন করেন, সেটাও কিন্তু চিরস্থায়ী হয়ে যাবে এই ভালোবাসার মতো। উল্টো, মানুষ সারা জীবন আপনাকে ঘৃণা করবে। যদি এমন হতো মানুষের ঘৃণা পাচ্ছেন, বিপরীত দিকে অগাধ টাকা পাচ্ছেন, হয়তো আপনি টাকার আনন্দে ঘৃণাটাকে আপনি ম্যানেজ করবেন, কিন্তু আপনি তো তাও পাচ্ছেন না, সব তো চলে যাচ্ছে। তাহলে লাভটা কি হচ্ছে? প্রিয় দর্শক, আমরা আশা করব যারা আছেন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, যারা অবৈধ অর্জন করছেন, অবৈধ উপার্জন করছেন, এবং সেই সঙ্গে মানুষের ঘৃণা অর্জন করছেন, মানুষের দীর্ঘশ্বাস অর্জন করছেন, তাদেরকে বলবো সতর্ক হয়ে যান ভাই। কি লাভ বলেন? সহজ সরল জীবনযাপন করেন, ন্যায় নীতির পথ থাকেন। যদি পরিস্থিতি এমন হয় যে ন্যায় নীতির পক্ষে থাকা সম্ভব হচ্ছে না, এই পথ ছেড়ে দেন। এছাড়াও আরো অনেক জীবন আছে, ভালো জীবন আছে, সেই পথে আসেন। কোনো লাভ নেই তো, হাতের কাছে তো অনেক উদাহরণ তৈরি হলো। একজন পুলিশের চিফ, এত বড় একটা পদ, যে পথে যাওয়ার জন্য মানুষের সারা জীবনের আকাঙ্ক্ষা থাকে, কি করলেন আপনি? নিজে ঢুকলেন, পথটাকে আপনি বিতর্কিত করলেন।